ক্লাসে কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম বলো? লাস্ট ক্লাসে কি পড়াচ্ছিলাম কথা শোনা যায়? কমন মাইক্রোবিয়াল টার্মিনোলজি। কমন মাইক্রোবায়োলজিক্যাল টেকনোলজিস গুলো, সরি টার্মিনোলজিস গুলো। তো এই যে পড়াচ্ছিলাম এটা তো কেউ স্লাইড টাইড কিছু চাইলেন না, যে ম্যাম কন্টেন্টস কোথায়, স্টাডি ম্যাটেরিয়ালস কোথায়, পড়াশোনা কি কেউ করতেছেন না বাসায় গিয়ে? ম্যাম আমাদের স্লাইড পাইছি। আগের গুলো তো শেষ হয় নাই। কি শেষ হয় নাই? ম্যাম আমরা আগের গুলা পড়তেছি, আগের গুলা তো শেষ হয় নাই, এই জন্য চাওয়া হয় না। আচ্ছা, আগের গুলো শেষ হয় নাই। Well, দাঁড়ান তো। আপনাদের কমন মাইক্রোবিয়াল টার্মিনোলজিস শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। আই থিংক পিওর কালচার, কনসোর্টিয়াম, এগুলো আমি একটু বলেছিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের প্রিভিয়াস স্লাইড গুলোর সাথে অ্যালাইন করে করতে বলেছিলাম, যে যে ডিফারেন্ট মিডিয়া গুলা সম্পর্কে, জেনারেল পারপাস মিডিয়া, এনরিচড মিডিয়া। আমি পড়াইছি মানে আগের যে আপনাদের ইয়েটা ছিল, চ্যাপ্টারটা ছিল ব্যাকটেরিয়ার, সেখানে হচ্ছে আমরা সিলেক্টিভ মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়া, ট্রান্সপোর্ট মিডিয়া এই সম্পর্কে আমরা পড়েছি। সো আমি বলেছি এগুলোর সাথে অ্যালাইন করে আপনারা পড়বেন। আচ্ছা, ব্রড অ্যান্ড অ্যাগার ইন মাইক্রোবায়োলজি, ঠিক আছে? এইটা মনে হয় লাস্ট ক্লাসে কি পড়াইছি না? ব্রড অ্যান্ড অ্যাগার পড়াইছি। ব্রড অ্যান্ড অ্যাগারের হচ্ছে আপনার ডিফারেন্সেস গুলো মনে হয় দেখাইছিলাম। আচ্ছা, ব্রড মিডিয়া কথা তো বোঝা যাচ্ছে, তাই তো? ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, ব্রথ এন্ড হচ্ছে অ্যাগার ইন মাইক্রোবায়োলজি। আমরা জানি ব্রথ বা অ্যাগার যেটাকে বলি কালচার মিডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে ফর কন্ট্রোলিং দ্য ফর মেইনটেইনিং দ্য গ্রোথ অফ মাইক্রোবস। ওকে, সো আমি যদি এখানে ডেফিনেশনটা চিন্তা করি, ব্রথের ক্ষেত্রে এটা হচ্ছে লিকুইড কালচার মিডিয়া ব্রথ বলা হয়, and contains nutrients dissolved in water but no solidifying essence. That means ব্রথে আমার কোনো solidifying essence থাকবে না। ব্রথ মিডিয়া, এখানে এগার এন্ড ব্রথ মিডিয়ামের ক্ষেত্রে আমরা শুধু ক্যারেক্টারিস্টিক্স এন্ড ইউজেস গুলো দেখবো, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স এন্ড হচ্ছে ইউজেস। এখন ব্রথ মিডিয়ার ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়া গুলা যে গ্রো করবে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? লিকুইড মিডিয়ার ক্ষেত্রে আপনার টার্বিডিটি বা ক্লাউডিনেস, মানে একটু ঘোলা ঘোলা হয়ে যাবে, এইটা ইন্ডিকেটস করবে যে আপনার ব্রথে হচ্ছে মাইক্রোবিয়াল গ্রোথটা প্রমোট করতেছে। আর তারপরে দেখা যাবে প্যালিকেল পাওয়া যাবে, যেমন আপনার সারফেসে কিছু গ্রোথ পাওয়া যাবে, পুরো মানে ব্রথটা হচ্ছে একই রকম বাট সারফেসটা একটু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে এগুলাকে আমরা অ্যারোবিক ব্যাকটেরিয়ার কালচারও বলে থাকি, উপরের প্যালিকলস গুলো দেখে। আবার কিছু হচ্ছে আপনার সেলস নিচে সেডিমেন্টেশন করে যায় আর কি, নিচে আপনার হচ্ছে বটমে হচ্ছে গিয়ে আপনার অ্যাকুমুলেটেড হয়ে থাকে কিছু সেলস, আর উপরের দিকে সারফেস গুলো বেশ ভালো পাওয়া যায়। ব্রথের হচ্ছে আপনার চিন্তা করতেছি আমরা যে ব্রথ মিডিয়াম বা ব্রথ কালচার মিডিয়াতে আপনার মাইক্রোবিয়ালস, যখন মাইক্রোবস গুলো হচ্ছে আপনার গ্রো করবে তখন সেটাকে আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন, ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, যে আমার ব্রথ মিডিয়াকে এইরকম এরকম দেখলে আমি বুঝতে পারবো যে এখানে আমার গ্রোথটা হচ্ছে, ব্যাকটেরিয়ার গ্রোথটা হচ্ছে। ওকে, সো এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স করতে হবে আর ইউজেস গুলো দেখতে হবে, যে আপনার এই যে লিকুইড ব্রথ মিডিয়াটাই কেন ইউজ হতেছে, আবার সলিডিফাইড মিডিয়া বা এগার মিডিয়াটা কোন কোন সময় ইউজ হচ্ছে। সো ইউজেস এর ক্ষেত্রে আমার কি জানতে হবে? এক্সাম্পলস গুলো তো জানতেই হবে, যে যেমন কিপ্টিক সয়া ব্রথ, গ্লুকোজ ব্রথ, নিউট্রিয়েন্ট ব্রথ, এই ধরনের আপনার মানে টিএসবি আর কি, এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে খুব মানে ইউজ হয়। সে ফর এক্সাম্পল আমি এসকেএফ এ ছিলাম, তো সেখানে আমি স্টেরাইল ইউনিটে কাজ করেছি। স্টেরাইল ইউনিটে আপনার এগুলোও কিন্তু আসলে মানে মাইক্রোবায়োলজিক্যাল বিষয়গুলো এখানে আসলে অনেক জানতে হয়, অনেক কিছু।
যেমন স্টেরাইল ইউনিট হচ্ছে আপনার ইনজেকশনস, ভায়ালস এর ভিতরে আমরা কি করে থাকি, ইনজেকশনস গুলোকে তৈরি করে থাকি, তাই না? মানে ইনজেকশনস গুলো আমার প্যাকেজিং হয় ভায়ালস এর। ওকে, ভায়ালস চিনেন তো? ভায়ালস বলতেছি, ভায়ালস চিনেন? VIALS, ভায়ালস। নো ম্যাম। ইনজেকশন দেখছেন কখনো হসপিটালে বা বাসা বাড়িতে কেউ ইনজেকশন দিচ্ছে যে দেখছেন, যেটা ছোট্ট পিচ্চি হচ্ছে আপনার ইয়ে থাকে, কাচের একটা জারের ভিতরে হচ্ছে আপনার ইনজেকশনসটা থাকে, জি ম্যাম। জি ম্যাম। একদম মিনি, তাই না? জি ম্যাম। একদম পিচ্চি থাকে না, ওইটাকে আমরা ভায়ালস বলি, গ্লাস ভায়ালস, ঠিক আছে? ওগুলোকে আমরা কি বলি? গ্লাস ভায়ালস। গ্লাস ভায়ালস ইনজেকশনস গুলো থাকে, সেখান থেকে আমরা হচ্ছে আপনার নিডলস দিয়ে নিয়ে পুশ করা হয় আর কি বডিতে। সো এই যে গ্লাস ভায়ালস গুলো আছে, এই গ্লাস ভায়ালস গুলোকেও আমরা কি করে থাকি, ওই যে স্টেরাইল করার জন্য বা ওটার ভিতরে আমি যে ইনজেকশন দিতেছি ওইখানে ওই আমার ইনজেকশনটা স্টেরাইল থাকবে কিনা এটাকে চেক করার জন্য হচ্ছে আপনার আলাদাভাবে এই গ্রোথ মিডিয়ামকে ওই ভায়ালস এর ভিতরে দিয়ে দেখা হয় যে ওখানে কোনো মাইক্রোবিয়াল গ্রো করতেছে কিনা, মাইক্রোবস গ্রো করতেছে কিনা। আমি এই কথাটা এই জন্যই বললাম, যেখানে দেখেন ট্রিপটিক সয় গ্রোথ বা TSB বলা হয়, এটা খুব মানে কি বলবো, খুবই জনপ্রিয়, রিনাউন্ড ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনারা যখন বড় হয়ে জব করবেন তখন এই স্টেরাইল ইউনিটে যদি কেউ কাজ করে থাকেন অবশ্যই এটা দেখবেন যে TSB গ্রোথ নিয়ে অনেক কাজ হয়। সো এইগুলা হচ্ছে আপনার লিকুইড ব্রথ, এটা একদমই হচ্ছে সলিড না। সো এটার ইউজেস গুলো হচ্ছে দেখবেন যে লার্জ নাম্বারস অফ ব্যাকটেরিয়া গ্রো করার জন্য, দেন ইউজফুল ফর অক্সিজেন রিকোয়ার্ড যে ব্যাকটেরিয়াস গুলো রয়েছে ফর স্টাডিং অক্সিজেন রিকোয়ারমেন্টস, মানে কোন কোন ব্যাকটেরিয়া গুলার হচ্ছে অক্সিজেন লাগতেছে লাগতেছে না এগুলোর একটা ইয়ে করার জন্য, ডিফারেন্সিয়েট করার জন্য আমার ব্রথ মিডিয়াটা দরকার হয়। ফর বায়োকেমিক্যাল টেস্ট লাইক সুগার ফার্মেন্টেশন ব্রথ, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট করা হয়ে থাকে, মানে এনজাইমের কিছু টেস্ট করা হয় আর কি আপনার এই লিকুইড ব্রথ থেকে। তারপরে আসেন এগার মিডিয়া। এগার মিডিয়া সলিডিফাইং একটা এজেন্ট। এগার, এটা হচ্ছে আপনার মিডিয়াতে থাকে। আর হচ্ছে এখান থেকে ডেফিনেশনটা দেখবেন, এগার মিডিয়ার ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্সটা কি হতে পারে, এখানে এই এগার মিডিয়াটা মেল্ট হয়ে যায় অ্যারাউন্ড 100 ডিগ্রি সেলসিয়াসে, আর এটা সলিডিফাই হয় অ্যারাউন্ড 45 ডিগ্রি সেলসিয়াস। It's not digested by most microbes. আপনি মাইক্রোবস সেখানে গ্রো করতেছেন কিন্তু আপনার মিডিয়া নষ্ট হবে না। and it provides a surface for colony growth. আমাদের এগার সারফেসে হচ্ছে আমরা বিভিন্ন মাইক্রোবিয়াল কলোনি গ্রোথ গুলোকে দেখতে পাই। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে আপনার দেখতে হবে। ইউজেস গুলো কি আছে দেখেন, সলিড এগার প্লেটস। সলিড হচ্ছে আপনার পেট্রি ডিশ, যেটা আপনারা করছেন মাইক্রোবায়োলজি ল্যাবে, সেটা হচ্ছে সলিড এগার প্লেটস ছিল, মানে পেট্রি ডিশ বা একটা কাচের একটা প্লেটের মতো উঁচু হচ্ছে ইয়ে থাকে, মানে একটু প্লেটের মতো দেখতে, সেখানে আপনারা হচ্ছে এগার মিডিয়া বানিয়ে ইনকিউবেশন করেছিলেন আপনাদের মাইক্রোবায়োলজি 1 প্র্যাকটিক্যালে। সো সেটাই আপনার সলিড এগার প্লেটস। সলিড এগার বা সেমি সলিড এগারই মোস্টলি বলা হয়ে থাকে। আর এগার স্ল্যান্ডস, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট লং টার্ম মেনটেন্স এর জন্য আমার এই এগার স্ল্যান্ডস রাখা হয়। এগার স্ল্যান্ডসটা হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে আপনি যখন এগার মিডিয়াটাকে ইয়েতে দিবেন, টেস্ট টিউবে হচ্ছে, সরি আপনি হচ্ছে ইয়েতে দিবেন, আপনার প্লেটে হচ্ছে দিচ্ছেন, এটা বেসিক্যালি এই ধরনের স্ল্যান্ডস গুলা হচ্ছে ইয়েতে করা হয়, টেস্ট টিউবে করা হয়। এই মাইক্রোবায়োলজির যে এগার স্ল্যান্ড গুলা তৈরি করা হয় বা মিডিয়া গুলা তৈরি করা হয়, হ্যাঁ, এটা একটা সলিড কালচার মিডিয়া হিসেবেই, বাট এটা টেস্ট টিউবে রাখা হয়। আপনি যখন টেস্ট টিউবে ওই এগারটাকে ঢালবেন তখন হচ্ছে একটু কাত করে, মানে স্ল্যান্টেড পজিশন, স্ল্যান্ট মানে হচ্ছে একটু কাত হয়ে থাকা, হ্যাঁ, স্ল্যান্টেড পজিশন। আমরা অনেক সময় ফটোগ্রাফির সময় একটু বলে না, একটু কোয়াইট স্ল্যান্ট হন, এরকম করে কিন্তু বলে যে কাত হয়ে বা এরকম করে। সো স্ল্যান্টেড পজিশন মানে হচ্ছে আপনার একটু কাত করে টিউবটাকে রেখে সেখানে হচ্ছে আপনার এগার মিডিয়াটাকে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে এবং সেটা অ্যারাউন্ড 45 ডিগ্রি সেলসিয়াস এর ভিতর জমে যায়। এবং এই যে আপনি কাট করে দিতেছেন তখন সেখানে একটা স্লপের মতো হয়, ঠিক আছে, একটা স্লপ সারফেসের মতো তৈরি হয়ে যায়, এইটাকে আমরা বলে থাকি এগার স্ল্যান্ড। হ্যাঁ, মানে একটা কাত অবস্থা বা ঢালু অবস্থায় আপনার এগার মিডিয়াটা জমে যায়, এই এই ধরনের অবস্থাটাকে আমরা বলি এগার স্ল্যান্ট। আমার কথা কি বুঝতেছেন?
আমার কথা কি বুঝতেছেন নাকি অর্গানিক জি ম্যাম। ইয়ে দিয়ে ক্লাস করে হচ্ছে মাথা হয়ে গেছে, হ্যাং হয়ে আছে? কথা বুঝতেছেন আমি কি বলছি? স্ল্যান্ট এগার বুঝছেন? জি ম্যাম। এই যে সেকেন্ড যেটা এগার স্ল্যান্ট, এটা কি বুঝছেন সবাই? জি ম্যাম। আচ্ছা দেখি কে বুঝছে। উম, রুবাইয়া নাজনীন, আপনি কোথায় আছেন? রুবাইয়া নাজনীন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। রুবাইয়া নাজনীন, আপনি একটু বলেন তো আমি কি বলছি, এগার স্ল্যান্টটা কিভাবে তৈরি হয়? রুবাইয়া নাজনীন, ক্লাসে কি মনোযোগ আছে? উম্মে কুলসুম অন্তরা, অন্তরা আছেন আপনি? বলেন। জি বলেন তো, আমি বলছি যে এগার স্ল্যান্টস, এগার স্ল্যান্টস কিভাবে তৈরি হয় আমি কি বলছি একটু আগে বলেন তো। টিউশন ধরতে গেলেই সবাই ইয়ে নেয়, লিভ নেয় নাকি? কি আপনারা কেউই বুঝেন নাই? কে বলতে পারবেন বলেন? ম্যাম, মাইক্রোবায়োলজিতে এটা ব্যবহার করা হয়েছে কালচার মিডিয়ামে, যেখানে হচ্ছে টেস্ট টিউবের ভিতরে ঢেলে একটু কাট করে রাখা হয় এটা জমানোর জন্য আর কি। আচ্ছা, এটা লং টার্ম প্রিজার্ভেশনের জন্য দরকার হয় আর কি এগার স্ল্যান্টস গুলো। ওকে, তারপরে আসেন সেমি সলিড এগার। সেমি সলিড এগারও সেম, ওইটা একদম সলিডিফাইড হয়ে যায়, একটু হালকা সলিড, সেমি সলিডের একটা ইয়ে থাকে। ওকে, এই ধরনের মিডিয়া গুলো হচ্ছে যে ব্লাড এগার, এগুলো আমরা দেখছি ম্যাককনকি এগার, ডিফারেন্সিয়াল এন্ড সিলেক্টিভ ব্লাড এগার, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল মিডিয়া। ম্যানিটল সল্ট এগার, এইগুলা হচ্ছে আপনার এগার মিডিয়া বা সলিড মিডিয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে, মানে এক্সাম্পলস হিসেবে ধরা হয়। কম্পারিজনটা এখান থেকে পড়তে হবে, আমি কি কি বলছি, ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, ইউজেস, এগুলা এক্সাম্পল সহ ডেফিনিশন এগুলা পড়তে হবে। হ্যাঁ, ব্রথ এন্ড এগার মিডিয়াটা। সো এটার হচ্ছে আপনার কম্পারিজন এখানে লিখাই আছে যে ফিজিক্যাল স্টেট কোনটার কি হবে, গ্রোথ অ্যাপিয়ারেন্সটা আপনি কিভাবে দেখবেন। গোলা দেখবেন হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, এগারের ক্ষেত্রে হচ্ছে ডিসক্রিয়েট কলোনিস, মানে সারফেস গ্রোথটা দেখতে হবে। মেইন ইউজ হচ্ছে আপনার অনেক মানে বাল্ক গ্রোথ, মানে বাল্ক মানে ইয়েতে বেশি পরিমাণে বেশি, আপনার মাইক্রোবিয়াল গ্রোথটা বাল্ক বাল্ক হইতে হবে অনেক, মানে অনেক বেশি পরিমাণে আপনি গ্রোথ পেতে চান তখন ব্রথ মিডিয়াম দেখবেন। আর আইসোলেশনের জন্য বা কলোনি মরফোলজি স্টাডিজ গুলোর জন্য আপনি এগার মিডিয়া গুলো দেখবেন, মানে গ্রাম পজিটিভ পিক করবেন না, গ্রাম নেগেটিভ নিয়ে স্টাডি করবেন, সেই ধরনের আইসোলেশন বা হচ্ছে কলোনি মরফোলজি স্টাডিজ গুলো আপনি এগার মিডিয়া থেকে করবেন। এছাড়া হচ্ছে ব্রড মিডিয়ামের কিছু এক্সাম্পলস এখানে লেখা আছে, সো কম্পারিজনটা জাস্ট উপরের সামারি। এবার আসেন স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনটা কি, এটা সম্পর্কে কি কেউ জানেন? স্টেরিলাইজেশন কি? জি ম্যাম। কি বলেন তো, স্টেরিলাইজেশন কি? ম্যাম, জীবাণুমুক্ত করার যে প্রসেসটা। Okay, so sterilization is the process of completely removing or destroying all forms of microorganisms, including bacteria, fungi, viruses, and spores from a material, surface, or medium. Okay, sterilization মানে হচ্ছে completely আপনি কি করবেন, destroy করতে চাচ্ছেন all forms of microorganisms। এখানে বিষয়টা হচ্ছে স্টেরিলাইজেশন মানে এখানে এন্ডোস্পোরস এক্সোস্পোর কোনো স্পোরই থাকতে পারবে না, মানে সব কমপ্লিটলি রিমুভ হয়ে যেতে হবে, মানে আমার প্রোডাক্টটা খুব ভালো হচ্ছে স্টেরাইল হবে তখনই যখন আমি কমপ্লিটলি এটাকে কি করতে পারবো, মাইক্রোবস ফ্রি করতে পারবো। So this is a sterilization process, and after sterilization we can say like the object is entirely free of living organisms. Okay, এখন এই স্টেরিলাইজেশনের ভিতরে আমাদের কিছু ডিফারেন্ট টার্মস আছে, যেমন আপনার স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনস, অ্যান্টিসেপসিস, দেন হচ্ছে স্যানিটাইজেশন। এই প্রত্যেকটা টার্মস কিন্তু আলাদা আলাদা আপনার ডেফিনিশনকে বিয়ার করে থাকে।
যেমন আপনি একটু আগে বলছেন স্টেরিলাইজেশন মানে জীবাণুমুক্তকরণ, কমপ্লিট এলিমিনেশনস অফ অল মাইক্রোবস ইনক্লুডিং স্পোর্স, মানে এখানে আপনার স্পোর্সও থাকা যাবে না, কমপ্লিট ইয়ে থাকতে হবে, স্টেরাইল থাকতে হবে। এই কোন প্রসেসে? স্টেরিলাইজেশন প্রসেসে। তারপরে আরেকটা টার্ম যদি আপনি দেখেন, ডিসইনফেকশন। ডিসইনফেকশনস মানে হচ্ছে এখানে জাস্ট আপনি প্যাথোজেনটাকে এলিমিনেট করতে পারেন, কিন্তু অল ফর্মস অফ স্পোর্স, ইন্ডোস্পোর্স যেগুলা হচ্ছে আপনার ডরমেন্ট হয়ে থাকে, মানে সুপ্ত অবস্থায় থাকে, সেগুলোকে কিন্তু ডিসইনফেকশনস করে ইয়ে করতে পারবেন না, বের করতে পারবেন না, মানে ফ্রি করতে পারবেন না ওই অবজেক্ট থেকে। তারপরে আসেন অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপসিস মানে হচ্ছে ইউজ অফ কেমিক্যালস, আপনি কেমিক্যাল এজেন্টস ইউজ করবেন লিভিং টিস্যুস এর উপর টু রিডিউস অর ইনহিবিট দ্য মাইক্রোবস। ঠিক আছে, অ্যান্টিসেপসিস আমরা কেটে টেটে গেলে এগুলা ইউজ করে থাকি। আচ্ছা, এটা মনে হয় একটু পড়াইছিলাম আপনাদেরকে। আচ্ছা, স্যানিটাইজেশন হচ্ছে রিডাকশনস অফ মাইক্রোবিয়াল লোড টু সেভ দ্য পাবলিক হেলথ লেভেলস। স্যানিটাইজ করি আমরা, ঠিক আছে। ওই যে করোনার সময় এটা খুব ইয়ে ছিল, খুব পপুলার ছিল স্যানিটাইজেশন অ্যালকোহল দিয়ে। সো এইগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস। এরপরে হচ্ছে করতে হবে মেথডস, স্টেরিলাইজেশনের মেথডস গুলো কি কি। যেমন ফিজিক্যাল মেথডস, ফিজিক্যাল মেথডস এর ভিতরে আপনার এই যে হিট স্টেরিলাইজেশন, ফিল্ট্রেশন, রেডিয়েশন, এগুলো আলাদা করে করতে হবে। হ্যাঁ, ফিজিক্যাল মেথডস আছে এ, এন্ড হচ্ছে কেমিক্যাল মেথডস আছে। এই দুইটা মেথডস এর মাধ্যমে আপনারা স্টেরিলাইজেশন করে থাকেন, এবং এটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল মানে মাইক্রোবায়োলজির খুব বড় একটা অংশ জুড়ে থাকে এই স্টেরিলাইজেশনটা। ঠিক আছে, আপনার কোনো প্রোডাক্টস বা কোনো যেখানে আপনি মেডিসিনটা প্যাকেজিং করবেন, যেই ভায়ালসে বলেন, স্ট্রিপসে বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনার সবকিছুই কিন্তু স্টেরাইল হতে হবে, যেহেতু আমাদের এটা কি করতে হবে, আমাদের বডিতে গিয়ে রিঅ্যাকশনস করবে। আপনি মেডিসিন খাচ্ছেন, সো এই মেডিসিন যদি প্রপারলি পিওর না হয়, ইমপিওর হয়ে যায়, কোয়ালিটি ফেল করে, তখন কিন্তু সমস্যা। এই জন্য কিন্তু মাইক্রোবায়োলজির যারা, তারাও কিন্তু আপনার আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা পজিশন লিড করে থাকে। এই বিভিন্ন ধরনের স্টেরাইল ইউনিটের কাজ, ইনজেকশনস, ভায়ালস, এগুলার মাইক্রোবিয়াল চেক, এগুলা যদি ঠিকভাবে না হয়, বা তারা যদি এই কাজগুলো না করে ওই রকম ভাবে, ওই থ্রেশহোল্ড লেভেলে গিয়ে, তখন কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ফেল করবে। সো কোয়ালিটি ফেল করলে কিন্তু আমার বিজনেসেও লস, ইভেন আমার পাবলিক হেলথ ডিমান্ডও আমি মিট আপ করতে পারবো না। আমার কথাগুলা কি বুঝতেছেন? জি ম্যাম। ওয়েল, সো স্টেরিলাইজেশনে আপনার প্রথমত ফিজিক্যাল মেথডস গুলো আমরা একটু দেখি। ফিজিক্যাল মেথডস এ হচ্ছে আপনার আছে হিট স্টেরিলাইজেশন। প্রথমত হিট স্টেরিলাইজেশন দিয়ে আমি করতে পারি, এগুলো সব ফিজিক্যাল, মানে আপনি এখানে কোনো কেমিক্যালস এর ইউজ করতেছেন না, ফিজিক্যালি আপনি করতেছেন বিভিন্ন টেম্পারেচার, তারপরে ফিল্ট্রেশন করে, রেডিয়েশনস দিয়ে, এগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল মেথডস। হিট স্টেরিলাইজেশন আপনি কিভাবে করতেছেন? ময়েস্ট হিটের মাধ্যমে অটোক্ল্যাভিং করে, আর হচ্ছে ড্রাই হিট। ড্রাই হিট মিনস হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন মানে হচ্ছে এখানে জাস্ট হট এয়ার 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস এর এয়ারটাকে পাস করে দিয়ে গ্লাস ওয়ার্স গুলোকে ডিসইনফেক্ট করতেছেন, মানে স্টেরিলাইজ করতেছেন। ফিল্ট্রেশনসটা কিভাবে হয়? ফিল্ট্রেশনস হচ্ছে আপনি এখানে ধরেন লিকুইড গ্যাস পাস করতেছেন ফিল্টার্স এর মধ্য দিয়ে, আপনি একটা লিকুইড মানে লিকুইড মিডিয়া হতে, লিকুইড একটা প্রোডাক্ট হতে পারে, গ্যাসিয়াস প্রোডাক্ট হতে পারে, এগুলোকেই তো ফিল্ট্রেশন করা যায়, তাই না? কিভাবে করবেন? এই মিডিয়াস গুলোকে ফিল্টার্স এর ভিতরে পাস করে দিয়ে, তারপরে একটা কি করতে হবে, মানে ওই যে উপরে যে ছাঁকনিটা থাকে, সেখানে হচ্ছে আপনার মাইক্রোবস কিছু থাকলে সেটা হচ্ছে ওখানে আটকে যায় ভেতরে, আর ভেতরে একদম স্টেরাইল প্রোডাক্টসটা বের হয়ে আসে। এইভাবে তো ফিল্ট্রেশন গুলো হয়। এবং পোর্স দেখেন কত ছোট, 0.2 মাইক্রোমিটার পোর্স এর হচ্ছে এই ফিল্টার্স গুলো থাকে। and is used for heat sensitive liquids, যেমন আপনি অ্যান্টিবায়োটিক্স তৈরি করছেন মাইক্রোবায়োলজিতে, এই ফার্মাসিউটিক্যালসে অ্যান্টিবায়োটিক্স তৈরি হয়, ভ্যাকসিনস তৈরি হয়। এই যে হিট সেন্সিটিভ, এগুলা একটু হিট যদি দেন, আপনি যদি হিট স্টেরিলাইজেশন করেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টস গুলো নষ্ট হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক্স নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিনস নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করে থাকি, এদেরকে মাইক্রোবস ফ্রি করার জন্য ফিল্ট্রেশন প্রসেসে যেতে, মানে আমরা যাই। আমার কথাগুলো একটু ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে এগুলো পড়বেন, ইম্পর্টেন্ট। স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আমি কি করে থাকি, হিট দিয়ে থাকি, বাট ফিল্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আমি হিট দিতে পারি না, কারণ ফিল্ট্রেশন আমি করি ওই ধরনের প্রোডাক্টস গুলা যেগুলা হিট সেন্সিটিভ, মানে আমার যেগুলা হিট স্টেরিলাইজেশনে ইয়ে করে না, উইথস্ট্যান্ড করতে পারে না, মানে হচ্ছে হিট স্টেরিলাইজেশনে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, সেই ধরনের প্রোডাক্ট গুলা বা হিট সেন্সিটিভ যারা,
তাপের তাপের মানে ইয়েতে আসলেই মানে প্রেসেন্সেই হচ্ছে হিটের প্রেসেন্সে তারা নষ্ট হয়ে যায়। এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমি হিট স্টেরিলাইজেশন করতে পারি না। তখন আমি কি করব, ফিল্ট্রেশন করব। ফিল্ট্রেশন কিভাবে করব, মেমব্রেন ফিল্টার্স থাকে, এই ধরনের ফিল্টার্স গুলাতে আপনাদের ল্যাবে আছে, মাইক্রোবায়োলজি ল্যাবে আছে মেমব্রেন ফিল্টার্স। সো এই ফিল্টার্সে হচ্ছে পাস করে দিয়ে আপনার এই যে পানির স্যাম্পল নিয়ে যদি কাজ করেন, পানি পাস করে দিবেন, তখনও দেখা যায় যে উপরে যে ফিল্টার পেপারটা আপনি দিচ্ছেন, ফিল্টার্সে হচ্ছে ওই ফিল্টার পেপারে মাইক্রোবস যদি ওই পানিতে কিছু থাকে সেটা আটকে যাবে। এভাবে হচ্ছে আপনি কি কি ধরনের ড্রাগ, লিকুইড এন্ড গ্যাসিয়াস যে ড্রাগস গুলো রয়েছে সেগুলো ফিল্ট্রেশনটা করতে পারেন। তারপরে আসেন রেডিয়েশন। রেডিয়েশন করে কিভাবে করবেন আপনি, দেখতেছেন আপনার হিট স্টেরিলাইজেশন ফিল্ট্রেশন হইতেছে, আবার রেডিয়েশনও যাচ্ছেন। রেডিয়েশন করার ক্ষেত্রে ইউভি লাইটটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে আপনার সারফেস স্টেরিলাইজেশনের মাধ্যমে ওই আপনার উপরে যেহেতু রেডিয়েশনটা দেওয়া হয় প্রোডাক্টস এর, আপনার সারফেসে যদি কোনো ধরনের মাইক্রোবস থাকে তাদের ডিএনএ গুলাকে নষ্ট করে দেয় ইউভি লাইট। দেন আসেন আয়োনাইজিং রেডিয়েশনস, গামা রেজ, এক্স রেজ, এগুলা দিয়েও করা হয়। ইট স্টেরিলাইজেস মেডিকেল ডিসপোজেবলস লাইক সিরিঞ্জ, ক্যাথেটার্স, এগুলোকে রেডিয়েট করেও আমরা হচ্ছে জীবাণুমুক্ত করতে পারি। সো 3টা পয়েন্ট ভালোভাবে পড়বেন, হিট স্টেরিলাইজেশন, ফিল্ট্রেশন, রেডিয়েশনস। ওকে, কেমিক্যাল মেথডস এর ক্ষেত্রে আমরা কি দেখি, কেমিক্যাল মেথডস ইথিলিন অক্সাইড গ্যাস, ফর্মালডিহাইড আর গ্লুটারঅ্যালডিহাইড, অ্যালকোহলস এন্ড ক্লোরিন কম্পাউন্ডস, এই যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলো রয়েছে, এই কেমিক্যাল কম্পাউন্ডস গুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ওই প্রোডাক্টটাকে পুরোপুরি স্টেরাইল করতে পারি। যেমন ইথিলিন অক্সাইড গ্যাস, ইথিলিন অক্সাইড গ্যাস দিয়ে আমরা হিট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, প্লাস্টিক্স, এগুলোকে আপনার স্টেরাইল করে থাকি। ফর্মালডিহাইড দিয়ে আপনি স্টেরিলাইজ করবেন ইকুইপমেন্ট এবং সারফেসকে। অ্যালকোহলস দিয়েও ডিসইনফেক্টেন্টস হিসেবে থাকে, বাট এটা স্পোরিসাইডাল না, মানে একদম পুরোপুরি স্পোর গুলোকে ধ্বংস করতে পারেন না। 70% সিথানল। আমার কারেন্ট চলে গেছে।